আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। জনগণের পাশে দাঁড়ানোয় বাধা দিলে প্রতিহত করা হবে বললেন তারেক রহমান। নির্বাচনের মাধ্যমে মানুষ সিদ্ধান্ত নেবে মন্তব্য। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন সংশোধনের সুপারিশ করবে কমিশন। ভোটারদের আস্থা ফেরানোয় পদক্ষেপে ইইউর আহ্বান। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধে রাজধানীবাসীর ভোগান্তি। 7 দফা দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। জুলাই আগস্ট গণহত্যার বেশিরভাগ আসামি গ্রেফতার না হওয়ায় ট্রাইব্যুনালের অসন্তোষ। আরও 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি। অমর একুশে বইমেলা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা। এবং সংকটে থাকা সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব ও সময় উপযোগী উদ্যোগে গুরুত্ব আরোপ। জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতের তাগিদ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। দেশের সবচেয়ে দারিদ্র্যপ্রবণ জেলা মাদারীপুর ও সবচেয়ে কম দারিদ্র্য নোয়াখালী জেলায়। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবার এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ সাথে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে লক্ষ্য তাতে কেউ বাধা দিলে প্রতিহত করা হবে। খুলনা বিভাগের প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, আমরা একটি নির্বাচন চাই যেখানে জনগণ সিদ্ধান্ত নেবে। জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে মানুষের সমস্যার সমাধান সম্ভব বলেও উল্লেখ করেন তারেক রহমান। রাহুল রায় রিপোর্ট। রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপি যে 31 দফা দিয়েছে তা নিয়ে সারা দেশে চলছে প্রশিক্ষণ কর্মশালা। খুলনা বিভাগের দ্বিতীয় দিনের কর্মশালা হয়েছে কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাদের নিয়ে। যথারীতি কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কারের মূল বিষয়ে অন্তর্বর্তী সরকার বিএনপির বাইরে যেতে পারছে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্র কাঠামো নির্মাণে 31 দফা বাস্তবায়নই মূল লক্ষ্য হওয়া উচিত। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমাদের সাথে অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছেন যারা আন্দোলন করেছেন তারাও বলেন যে বড় দল হিসেবে বিএনপিকে দায়িত্ব পালন করতে হবে। আমাদের এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। এই হোক আমাদের প্রতিজ্ঞা, এই হোক আমাদের শপথ। নির্বাচনী ব্যবস্থা ঠিক করার কথা বলেন তারেক রহমান। আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি, যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। দিন শেষে তো পাবলিক জিজ্ঞেস করবে, বুঝলাম সব কথা, তুমি আমার দ্রব্যমূল্যের কি করবা। দিন শেষে পাবলিক আপনাকে জিজ্ঞেস করবে, ভোট তো চাইবা, কিন্তু ভোট পাবার পরে তুমি আমার শিক্ষা ব্যবস্থা কি করবা, স্বাস্থ্যের কি করবা। বুঝলাম ও স্বৈরাচার গণতন্ত্র ধ্বংস করেছে, সব লুটপাট করে নিয়ে গিয়েছে, কিন্তু তুমি আমার কর্মসংস্থানের কি করবা, আমার বেকার সন্তান বা বেকার ভাইয়ের কর্মসংস্থানের কি করবা। এই কথাগুলো আসবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
ভৌগোলিক অবস্থান, আয়তন ও ভোটার সংখ্যা বিবেচনা নিয়ে সংসদের আসনের সীমানা নির্ধারণের সুপারিশ পাঠাবে নির্বাচন কমিশন। তৃতীয় সভা শেষে কমিশন জানিয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে শীঘ্রই সরকারকে চিঠি দেবে ইসি। ভোটারদের আস্থা ফেরাতে পদক্ষেপ নিতে ইসিকে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচন কমিশন ভবনে কমিশনের তৃতীয় সভা শুরু হয় বেলা 11:30টায়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 2.5 ঘন্টার সভায় ভোটার তালিকা আইন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় সংসদের সীমানা নির্ধারণে বেশ কিছু বিষয়ে সংশোধন চাই কমিশন। বর্তমান প্রভিশনটা হচ্ছে মূলত জনসংখ্যা ভিত্তিক, কিন্তু আমরা বলতে চাচ্ছি জনসংখ্যা ভিত্তিক করলে বাংলাদেশের বাস্তবতা ধারণ করা যাচ্ছে না। আমাদের জিওগ্রাফিও দেখতে হবে, আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে। আমরা এই 3টি বিষয়কে সন্নিবেশ করেই এই প্রভিশনটা করার জন্য সাজেস্ট করছি। সভায় পর্যবেক্ষক নীতিমালা ও প্রবাসী ভোটার নিবন্ধন নিয়েও আলোচনা হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ নিয়েও নিজেদের অবস্থান সরকারকে জানাবে ইসি। এটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বা অফিসের মাধ্যমে আমরা জানাবো আমাদের অবজারভেশনগুলো। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের 2 গণতন্ত্র বিশেষজ্ঞ। পরে ইসির সিনিয়র সচিব জানান, ভোটারদের আস্থা ফেরাতে পদক্ষেপ নিতে বলেছে প্রতিনিধি দল। ভোটারদের ভিতরে আস্থা যে হ্যাঁ আমি আমার ভোটটা আমি দিতে পারবো, এই বিষয়টার পরে ওনারা বললেন যে এটাও আপনারা দেখবেন এবং সেই ক্ষেত্রে যে বিষয়টা অ্যাওয়ারনেস বিল্ডিং, কমিউনিকেশন সিস্টেমসগুলোকে আরও স্ট্রেংথেন করার জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন। প্রবাসীদের কিভাবে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে প্রতিনিধি দলের কাছে পরামর্শ চেয়েছে ইসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। মন খুলে কথা বলতে পারবো সেজন্য জুলাইয়ে রাস্তায় নেমেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের গলায় আরো বড় বেড়ি পরানো হচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কার বিষয়ে এক আলোচনায় আক্ষেপ করে কথাগুলো বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মুনমুন মাহজাবিন। তার শঙ্কা, মত প্রকাশের স্বাধীনতা ব্যাকফায়ার করে গলা টিপে ধরতে চাচ্ছে। ওই আলোচনায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, তাদের কাছে কোনো ম্যাজিক সমাধান নেই। নারীর ক্ষমতায়নের মাধ্যমে ধীরে ধীরে বৈষম্য কমবে। রিজভিন নওয়াজের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উদ্যোগে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ সিরিজের ধারাবাহিক আয়োজন ঢাকায়। জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক জিলুর রহমানের পরিচালনায় শুরুতেই মব জাস্টিস নিয়ে হতাশার কথা বলেন শিক্ষার্থীরা। আমাদের রাস্তায় ছাপিয়ে পড়ার অন্যতম একটা মূল মন্ত্র ছিল যে যাতে আমরা আমাদের বাক স্বাধীনতাটা ফিরে পাই। মন খুলে কথা বলতে গিয়ে আসলে আমাদের গলায় আরো বড় বেড়ি পড়ছে কিনা। আগে হয়তোবা শুধুমাত্র সরকার বিরোধী কথা বললে আমাকে ধরা হচ্ছিল, এখন দেখা যাচ্ছে আমার যে কোনো কথাকেই ধরে কোনো একটা পার্টি হয়তোবা মব উস্কে দিচ্ছে। মত প্রকাশের যে স্বাধীনতা আমরা আবার আনতে চলেছি সেইটা যাতে আমাদেরকে উল্টা আবার ব্যাকফায়ার করে আমাদের গলা না টিপে ধরে। মুক্ত আলোচনায় বক্তারা বলেন, আইন প্রণেতারা শপথ ভঙ্গ করেন বলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। আমাদের উপদেষ্টারা শপথ নেওয়ার সময় শপথ দেন যে তারা এই সংবিধানকে সমুন্নত রাখবেন। শপথ নেওয়ার 10 মিনিটের মধ্যে বলেন এই সংবিধান মানি না। উনি তো মানছেন না আইন, যিনি আইনের মূল রক্ষক তারা আইন মানে না, আর আমাদের কি বলেন আইন মানতে? মানুষ এমনি কিন্তু ফুস করতেছে। আমরা এখানে ঢাকায় বসে সবকিছু বুঝতে পারছি না। সব জায়গায় কে যে বলেছেন আগে এক দল করতো, এখন আরেক দল এসে করছে। অনিয়ম, অনাচার, চাঁদাবাজি। সরকারের হাতে সব সমস্যার শর্টকাট সমাধান নাই, স্বীকার করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এটা আমাদের তো কোনো ম্যাজিক ফর্মুলা নাই, আমাদের কোনো রকম ওই সহজ সমাধান নাই। নারীরা যদি রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনায় যদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলে নারীদের প্রতি যে বৈষম্য, নারীদের প্রতি যে অসম আচরণ, সেগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। আলোচকরা বলেন, সংস্কারের নামে অন্তর্বর্তীকালীন সরকার সময়ক্ষেপণ করলে মানুষের মাঝে অবিশ্বাস তৈরি হবে, যা সামাল দেওয়া কষ্ট হবে। রিজভিন নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অনশন করছেন শিক্ষার্থীরা। অবিলম্বে বিশ্ববিদ্যালয় গঠন সহ শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে না নেওয়া হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট।
তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ 7 দফা দাবি আদায়ে কলেজের সামনের দুপাশের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। থেমে থেমে সড়কে বিক্ষোভ মিছিলে তুলে ধরেন দাবির কথা। তারা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনে ভর্তি কার্যক্রম পরিচালনা সহ অন্যান্য দাবি দ্রুত সময়ের মধ্যে পূরণ করতে হবে। তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করে অথবা শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করতে হবে। যদি আমাদের এক জীবন দিতে হয় আমরা এখানেই দিব, টাইম আমরা কতক্ষণ থাকবো সেটা রাষ্ট্র নির্ধারণ করবে। এর আগে বুধবার থেকে অনশন করা কয়েক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দাবি আদায়ে গণ অনশনের ডাক দেয় আন্দোলনকারীরা। আজ যেটা গণ অনশনে পরিণত হয়েছে, হয়তো এই 9 দফা দাবি মেনে নিবে, না হয় 35,000 শিক্ষার্থীর একে একে লাশ নিয়ে যাবে এখান থেকে। ভার্সিটিতে যেই রকম আমরা ফ্যাসিলিটিসটা পাওয়ার যোগ্য, সেই যোগ্যতা তিতুমীরের ছেলেমেয়েরা রাখে, তিতুমীরের স্টুডেন্টরা রাখে। মহাখালী গুলশান সড়ক অবরোধের কারণে সৃষ্টি হয় তীব্র যানজট। মারাত্মক ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। বিশ্ববিদ্যালয়ের দাবিতে আগেও একাধিকবার সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে জারি করা পরোয়ানার বেশিরভাগ আসামি গ্রেফতার না হয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাতে প্রসিকিউশনকে বলেন আদালত। ওই সময় একটি হত্যার ঘটনায় 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদের বিরুদ্ধে 6 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে এ পর্যন্ত 107 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর বিপরীতে মাত্র 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় আদালত অসন্তোষ প্রকাশ করে বলেন, কেউ দায়িত্ব পালন না করলে সরকারকে জানাতে হবে। ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে, এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। এটা বলতে চাই না, এটা কি ওনাকে একটু অসন্তোষ প্রকাশ করেছেন কিনা? সন্তুষ্টি অসন্তুষ্টির কোনো বিষয় না, তবে এটা ঠিক যে এক্সিবিশনটা কার্যকর হয় না, সেটা যেন হয় দ্রুত, সেই ব্যবস্থা নিতে উনি অনুরোধ আমাদেরকে বলেছেন। এর আগে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে হাজির করা হলে তাদের বিষয় এবং নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের উপর আদেশ দেন আদালত। যাত্রাবাড়ী জোনের এসি ট্রাফিক তানজিল এবং যাত্রাবাড়ী থানার ওসি আবুল হোসেনদের ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি। ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য 2 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করে 6 এপ্রিল দিন ধার্য করেছে। যাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেটা ইনভেস্টিগেশন ম্যাটার এবং অনেক সময় কনফিডেন্সিয়াল বিষয় থাকে, এটা আমরা বলব। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেছেন, অভিযোগ দাখিল করার পর মন্তব্য করবেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। বৈঠকে 2024-25 শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং ইউনিটগুলোতে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনাদের সন্তানদের জন্য সংরক্ষিত 5% আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় সিদ্ধান্ত হয় বিষয়টিতে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, আইন ও বিচার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতির প্রয়োগ বিষয়ে সুপারিশ সহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে। একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কোটা পদ্ধতি প্রয়োগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সুপারিশ তুলে ধরবে।
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। একই সঙ্গে বর্তমান সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন রয়েছে বলে জানিয়েছে দেশটি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি সাক্ষাতে জাপান সরকারের এমন মনোভাবের কথা জানান। রাষ্ট্রদূত বলেন, জাপান বাংলাদেশের সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টা বলেন, জাপান বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। জাপানের সঙ্গে এমন সম্পর্ক গৌরবের। রোহিঙ্গাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য জাপানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার ঘটনা ঘটে থাকলে সেটা অবশ্যই নিন্দনীয় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, উপদেষ্টা কিংবা তার দপ্তর থেকে কখনো কোনো সাংবাদিকের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়নি। বুধবার কওমি উদ্যোক্তা সম্মেলনে এক নারী সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা। জয়পুরহাটে নারী ফুটবলারদের খেলতে না দেওয়ার যে ঘটনা ঘটেছে সেখানে রাজনৈতিক উপাদান থাকতে পারে বলে মন্তব্য করেন উপদেষ্টা। এটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের জানা মতে অনুষ্ঠান আয়োজন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি থেকে এরূপ কোনো ঘটনা ঘটেনি। আমাদের অজ্ঞাতে এরূপ কোনো ঘটনা ঘটে থাকলে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ ধরনের কোনো ঘটনার দায় কোনোভাবে অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম উপদেষ্টার নয়। এরূপ কোনো ঘটনার জন্য ধর্ম উপদেষ্টার উপর দায় চাপানো অনাকাঙ্ক্ষিত দুঃখজনক। কওমি উদ্যোক্তা কখনোই নিউজ সংগ্রহ বা কর্মস্থলে নারীকে বাধা দান করেনি, আগামীতেও করবে না। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে পুরো ইজতেমা এলাকা। এবার বিশ্ব ইজতেমা হবে ৩ পর্বে। মঈন হোসেনের তোলা ছবিতে চকর মালিথার রিপোর্ট। ইসলামের দিন গণনা শুরু হয় সূর্যাস্তের পর। এজন্য বৃহস্পতিবার সন্ধ্যার পর শুরু হয় প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। ইজতেমা শুরুর দিন শামিয়ানার নিচে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। আল্লাহর কাছে দোয়া করুন যে দোয়া দরুদ করলে আল্লাহ খুশি রাজি হন। আর ইজতেমা রাজি খুশি করবার লিগে আল্লাহকে রাজি খুশির জন্য আমরা আছি, আর আমাদের গুনাহ মাফের জন্য আমরা আছি। আল্লাহর কাছে মরিদ গুজমাই খানিরানির আল্লাহর কাছে মানুষ আইমদের বাদে তাবলিগ জামাতের সদস্যদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আয়োজিত হলেও সরকারের বিভিন্ন সংস্থাও অংশ নেয় বিশাল এই ব্যবস্থাপনায়। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ফুড পেট্রোলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা পিকেটিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা সিসি ক্যামেরা সারাক্ষণই আমরা মনিটর করছি, আমরা ড্রোনের মাধ্যমে মনিটর করছি। মাগরিবের নামাজের পর ভারতের মৌলানা ইব্রাহিম দেলোয়ারের আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। শুক্রবার ফজরের নামাজের পর বয়ান করবেন পাকিস্তানের মৌলানা জিয়াউল হক। বিভিন্ন কারণে এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে ৩ পর্বে। আয়োজকরা বলছেন, সময় যত বাড়বে টুপি পাঞ্জাবি পরা মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে আসতে শুরু করবেন। চকর মালিথা, চ্যানেল আই, বিশ্ব ইজতেমা, টঙ্গী। ৫ই আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হওয়া জাতীয় ঐক্যে কিছুটা ফাটল ধরেছে বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তবে আওয়ামী লীগের বিষয়ে সব দল ঐক্যবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন এই ৩ দলের নেতারা। তাফহিমুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার ব্যানারে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। ৫ই আগস্টের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলেও সম্প্রতি কয়েকটি ইস্যুতে মতবিরোধ দেখা দিয়েছে। তবে একে বড় করে দেখার কিছু নেই বলছেন ইসলামী দলগুলোর শীর্ষ নেতারা। কিছু পারদর্শিত এক অন্যের বিরুদ্ধে কথা বলে, তাই পারদর্শী জামাত কিছু কথা ইঙ্গিতে বলে, ওরা আবার জামাতের বিরুদ্ধে কথা বলে। তাই জন্য এই বিষয়টা এখন এই মুহূর্তে প্রয়োজন নাই। বিজয় পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের জাতীয় ইস্যুগুলোতে কমপক্ষে ঐক্যবদ্ধ থাকা এটা দেশ ও জাতির প্রত্যাশা ছিল। এই জায়গায় আমরা একটু ফাটল লক্ষ্য করছি।
তর্ক বিতর্কটাই ফাটলের কারণ না, মত ব্যক্ত করাই অনৈক্যের কারণ না। মত ব্যক্ত করতেই পারে, প্রত্যেকের মত ব্যক্ত করতেছে। তাদের মতে মতের ভিন্নতা থাকলেও আওয়ামী লীগের বিষয়ে সব দলই ঐক্যবদ্ধ। যে এই নির্বাচনে তাকে জড়ানোর দরকার নেই, এমন এক ব্যবস্থা করতে হবে যাতে দল না জড়াতে পারে। দল ব্যান হোক আর না হোক, কিন্তু নির্বাচনে এদেরকে ব্যান করতে হবে, নতুন নামে আসতে হবে। আমাদের একটা জায়গায় ঐক্যবদ্ধ হওয়া উচিতের কোনো বিকল্প নাই বলে আমি মনে করি, সেটা হলো যে পরাজিত শক্তি যেন কোনোভাবেই পুনর্বাসিত হওয়ার স্পেস না পায়। ফেসিবাদকে দ্বিতীয়বার ক্ষমতায় নানার ব্যাপারে সবাই কিন্তু একমত, এই ব্যাপারে কেউ দ্বিমত নেই। কাজে এখন যদি দেখেন তর্ক বিতর্ক চলতেছে, কিন্তু ওই ব্যাপারে সবাই একমত। জাতীয় ঐক্যের স্বার্থে সব রাজনৈতিক দলকে কথা বলার ক্ষেত্রে সমঝোতা হওয়ার আহ্বান জানান ইসলামী দলগুলোর নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। অমর একুশে বইমেলা ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছে বাংলা একাডেমি। বইমেলা নিয়ে সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, এবারের বইমেলা হবে অন্তর্ভুক্তিমূলক। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য সামনে রেখে 1 ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা 2025। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে মেলার প্রস্তুতি। এবারের মেলায় থাকছে 708টি স্টল ও 37টি প্যাভিলিয়ন। সংবাদ সম্মেলনে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে মেলা কমিটি। এবং এই আয়োজনের সঙ্গে যুক্ত বাংলা একাডেমির বাইরের আরো বিপুল পরিমাণ মানুষ। বাংলা একাডেমির মহাপরিচালক বলেছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্মরণকালের সবচেয়ে অন্তর্ভুক্তিমূলকতার পরিচয় দিয়েছি। এই মেলায় আমাদের একটু ঝুঁকি নিয়ে স্টল সংখ্যা বাড়াতে হয়েছে। ঝুঁকি নিয়ে বুঝতেই পারছেন যে ওই যে স্পেস সংকট হয়, তার মানে আমাদের যা করার আমরা সেটা করেছি। কোনো একটা ঘটনা ঘটলে যেটাকে বেআইনি বা বিশৃঙ্খল বলা যায়, বাংলা একাডেমির লোক গিয়ে তো সেটা করবে না। সে কি করবে? তার যে প্রসেস, সিকিউরিটি যে ব্যবস্থাপনা, তার কাছে তার দ্বারস্থ হবে। আমরা ডেফিনেটলি সে ব্যবস্থা সম্পূর্ণরূপে করেছি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে এবারের বইমেলা ফেব্রুয়ারি মাস জুড়ে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। 8 ও 15 ফেব্রুয়ারি ছাড়া বাকি শুক্র ও শনিবার মেলা চলবে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। তবে 21 ফেব্রুয়ারি মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। জাপান ও বাংলাদেশের সমন্বিত উদ্যোগে দেশের পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি প্রান্তিক ও উপকূলীয় জনপদের জীবনমান উন্নয়নে আসতে পারে গুণগত অগ্রগতি। রাজধানীতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং জাপান পরিবেশ শিক্ষা ফোরামের নীতি নির্ধারকদের আলোচনায় সংকটে থাকা সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব ও সময় উপযোগী উদ্যোগে গুরুত্ব আরোপ করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিম আল রাজির রিপোর্ট। সভ্যতার চাকা যত ঘুরছে তার সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে দখল, দূষণ আর প্রকৃতি ধ্বংসের নানা পায়তারা। অনিয়ন্ত্রিত লোভ আর অদূরদর্শিতায় পুরো সভ্যতা যখন হুমকিতে, তখন নিরাপদ ধরিত্রী বিনির্মাণের অগ্রযাত্রায় জাপান পরিবেশ শিক্ষা ফোরাম এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ কর্মপরিকল্পনা। রাজধানীর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনে দ্বিপক্ষীয় বৈঠকে প্রান্তিক জনপদের শিক্ষা সম্প্রসারণ, পরিবেশ বান্ধব জীবনযাত্রা, জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতে জোর দেন প্রতিনিধিরা। বাংলাদেশでは生物多様性が失われつつあるという話をお聞きしました。অবশ্যই এনভায়রনমেন্ট এডুকেশন বা বায়োডাইভার্সিটি সেটা একসাথে বারো করার জন্য কাজ করতেছি। বাংলাদেশে বায়োডাইভার্সিটি তো একটু কম, আস্তে আস্তে কম হতেছে। 生物文化多様性という言葉はこれは2010年の পরিবেশ রক্ষা করার জন্য কাজ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা একসাথে সুন্দর কাজ করতে পারবো সেটা মনে করতেছি। আপনারাও বাংলাদেশে নানা রকম কাজ করতেছেন, এই জন্য আমরা অবশ্যই একসাথে বাংলাদেশের জন্য কাজ করতে পারবো সেটা মনে করি। 具体的に何ができるかということを今後皆さんと一緒に考えていきたいなと。できることがあればぜひやりたいと思ってます。তাই আমরা এখন থেকে একসাথে আলোচনা করে আমরা কি করা যাবে, কিরকম সুযোগতা আছে সেটা একসাথে চিন্তা করতে চাই সে মনে করি। জলবায়ু অভিঘাত ও মানব সৃষ্ট সংকট থেকে মানব সভ্যতা রক্ষায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও আন্তর্জাতিক উদ্যোগের বিকল্প নেই বলে জানিয়েছেন
প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। তারা আমাদের সাথে কিভাবে একসাথে কাজ করতে পারে, তাদের এক্সপিরিয়েন্সটা কিভাবে শেয়ার করতে পারে। এডুকেশন সেক্টরেও যেমন আমরা তাদের কন্ট্রিবিউশন চাই, পাশাপাশি আমাদের প্রাণীদের নিয়ে বলি, আমাদের পরিবেশকে নিয়ে বলি, আমাদের নানা ধরনের যে দূষণ আছে সেগুলো নিয়ে যদি বলি, এই সব কিছু ব্যাপারেই কিন্তু আমাদের কিন্তু নিজেদের যে সক্ষমতা আছে, আমাদের বাইরের থেকে নানা ধরনের সাহায্য সহযোগিতা দরকার। তাদের সাথে আমরা জাপানেও কথা বলেছি, আবার এখানেও ওনারা এসছেন আমাদের ভিজিট করতে, এবং সম্ভাবনাটা কোন বিষয়ে কি কাজ করা যায় সেটা নিয়ে কিন্তু কথা বলছি আমরা, এবং পাশাপাশি আমরা এর পরবর্তীতে কি করব সেটা নিয়েও কিন্তু কথা বলেছি। তো সেই জায়গাটি এখন যে জিনিসটা সবসময় আমরা ফিল করি যে একার পক্ষে সব কিছু করা সম্ভব না, সেখানে যারা সমমনা দেশে এবং বাইরে তারা যখন একসাথে হাত মেলাবে তখনই কিন্তু একটা ভালো কিছু অর্জন করা সম্ভব হবে এই পৃথিবীর জন্য, বাংলাদেশের জন্য। এর আগে 2023 সালে টোকিওতে আয়োজিত আলোচনায় সুন্দরবন সহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে শিশুদের পরিবেশ শিক্ষায় একসাথে কাজ করতে সম্মত হয় জাপান পরিবেশ শিক্ষা ফোরাম এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। এবার জানাবো বিপিএল এর আপডেট। বিপিএল এর 40তম লিগ ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগং কিংস ও সিলেট স্ট্রাইকার্স। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করছে সিলেট স্ট্রাইকার্স। ইনিংসের শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পড়ে চিটাগং। Hasn't he? Not been flustered at all. Take that, and it's gone. He went for the big one, did Nafe. Disappointed that he didn't get the meaty part of the... শেষ খবর পর্যন্ত চিটাগং কিংসের সংগ্রহ 2 উইকেট হারিয়ে 111 রান। টানা চতুর্থ হার দিয়ে বিপিএল এর গ্রুপ পর্ব শেষ করল রংপুর রাইডার্স। নাইম শেখের সেঞ্চুরিতে রংপুরকে 46 রানে হারিয়ে প্লে অফের রেসে টিকে রইল খুলনা টাইগার্স। মিরপুরের হোম অফ ক্রিকেটে ডু অর ডাই ম্যাচে রংপুরের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে মেহেদী মিরাজের খুলনা। বিপিএল এ প্রথমবারের মতো সেঞ্চুরি করে খুলনাকে 4 উইকেটে 220 রানের সংগ্রহ তুলে দেন ম্যাচ সেরা নাইম শেখ। টি-20 ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। 62 বলে 8 ছক্কা ও 7 বাউন্ডারিতে 111 রানে অপরাজিত ছিলেন নাইম। জবাবে সৌম্য সরকারের 5 ছক্কা ও 6 বাউন্ডারিতে 74 রানের ইনিংসে হার এড়াতে পারেনি টানা 8 জয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুর রাইডার্স। খুলনার তরুণ পেসার মুশফিক হাসানের 3 উইকেট শিকারে রংপুরের ইনিংস থামে 9 উইকেটে 174 রানে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। ওয়াশিংটনে মাঝ আকাশের সংঘর্ষে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টার নদীতে বিধ্বস্ত। বরফ শীতল পানি থেকে 30 মরদেহ উদ্ধার। ধন্যবাদ সবাইকে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে সংঘর্ষের পর যাত্রীবাহী বিমান ও মার্কিন সামরিক হেলিকপ্টার নদীতে বিধ্বস্ত হয়েছে। 64 আরোহী নিয়ে বিমানটি রিগান ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করছিল। নদীর বরফ শীতল পানি থেকে এ পর্যন্ত 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর রিগান এয়ারপোর্টে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। স্বাধীনতা, সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা এই প্রতিপাদ্যে হতে যাচ্ছে জাতীয় কবিতা উৎসব 2025। 1 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে দুদিনের এই উৎসব শুরু হবে। উদ্বোধন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরে জাতীয় কবিতা পরিষদ। আয়োজকরা জানান, স্বরচিত কবিতা পাঠ, আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ,
আবৃত্তি, কবিতার গান, নৃত্য ও সেমিনার দিয়ে সাজানো হয়েছে এবারের উৎসব। সে সময় ছিলেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান, উৎসবের যুগ্ম আহ্বায়ক কবি রেজাউদ্দিন স্টালিন, উৎসবের সমন্বয়ক কবি মানব সুরত ও অনেকে। এবার জানাবো নিটোল টাটা বিশেষ সংবাদ। দেশের সবচেয়ে দারিদ্র্যপ্রবণ জেলা মাদারীপুর। সবচেয়ে দারিদ্র্যপ্রবণ উপজেলা মাদারীপুর জেলারই ডাসার উপজেলা, যেখানে দারিদ্র্যের হার 63.2%। আর জেলা হিসেবে সবচেয়ে কম দারিদ্র্য নোয়াখালী জেলায় 6.1%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022-এর রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। এ বিষয়ক রিপোর্ট উপস্থাপন করেন বিবিএস এর পভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিস্টিক্স সেলের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ। পভার্টি ম্যাপে জানানো হয়েছে, বিভাগ হিসেবে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে 26.6%, আর সবচেয়ে কম দারিদ্র্য চট্টগ্রাম বিভাগে 15.2%। দারিদ্র্য মানচিত্র তৈরিতে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও বিশ্ব ব্যাংক। এবার জানাবো কৃষি সংবাদ। টাঙ্গাইলে এবার বেশিরভাগ জমি বাড়ি সরিষা আবাদের আওতায় এসেছে। ভোজ্য তেলের আমদানির নির্ভরতা কমাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পদক্ষেপ নিয়েছে। পরিকল্পিতভাবে অনাবাদী জমিতে তেল জাতীয় ফসল আবাদ করা গেলে ভোজ্য তেলের ঘাটতি অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবার দেখবেন প্রকৃতি সংবাদ। একসময় প্রকৃতিতে শীত আসলেই আবহমান বাংলার ঘরে ঘরে শুরু হতো হরেক রকমের পিঠা পুলি তৈরির আয়োজন। কিন্তু কালের পরিক্রমা আর শহুরে খাদ্যাভ্যাসে সোনালী ঐতিহ্য এখন শুধুই ধূসর স্মৃতি। বিলুপ্ত প্রায় বাংলার ঐতিহ্য ধরে রাখতে শরীয়তপুরে 2 দিনের পিঠা উৎসব। সংশ্লিষ্টরা বলছেন, নতুন প্রজন্মকে রকমারি পিঠা পুলির সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বেকর সহযোগিতায় সিঙ্গার বাংলাদেশ নারায়ণগঞ্জের 2500-এ অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সেস প্ল্যান্ট উদ্বোধন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত রমিজ সেন। আয়োজকরা জানান, এই প্ল্যান্টে রেফ্রিজারেটর, টেলিভিশন, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার ও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেস তৈরি করা হবে। অনুষ্ঠানে আরও ছিলেন কোচ হোল্ডিং এর কনজিউমার ডিউরেবলস গ্রুপের সভাপতি ডক্টর ফাতি কেমাল এবিচলিউলো, বেকর তুর্কি ও দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক কর্মকর্তা সিসিও জান ডিনশার, বেকর প্রধান আর্থিক কর্মকর্তা বারিস আল্লাপারসলান, সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক MHM ফাইরুজ সহ অন্যরা। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। শঙ্কা কাটিয়ে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের প্লে অফে ম্যান। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। এর সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। জনগণের পাশে দাঁড়ানোয় বাধা দিলে প্রতিহত করা হবে বললেন তারেক রহমান। নির্বাচনের মাধ্যমে মানুষ সিদ্ধান্ত নেবে, মন্তব্য। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন সংশোধনের সুপারিশ করবে কমিশন। ভোটারদের আস্থা ফেরানোয় পদক্ষেপ নিতে ইউর আহ্বান। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধে রাজধানীবাসীর ভোগান্তি। 7 দফা দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। জুলাই আগস্ট গণহত্যার বেশিরভাগ আসামি গ্রেফতার না হওয়ায় ট্রাইব্যুনালের অসন্তোষ। আরো 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি।
অমর একুশে বইমেলা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি, অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা। এবং সংকটে থাকা সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব ও সময় উপযোগী উদ্যোগে গুরুত্ব আরোপ, জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতের তাগিদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।